ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা, যার জন্ম হয়েছিল উড়িষ্যার কটক শহরে এক বাঙালি পরিবারে। আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোল আলো করে 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। জানকীনাথ বসু ছিলেন সে সময়ের কটক শহরের একজন সফল ও বিখ্যাত আইনজীবী, যিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন। তার 7 ভাই ও 6 বোন ছিল। তিনি ছিলেন তার মা বাবার নবম সন্তান। ঠিক বুঝতে পেরেছেন, সুভাষচন্দ্র বসু। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত। সুভাষচন্দ্র বসু স্কুলের পড়াশোনা কটক থেকে করলেও পরবর্তীকালে চলে আসেন উচ্চশিক্ষার জন্য কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ফিলোসফিতে বিএ পাস করেন। সিভিল সার্ভিস পড়ার জন্য ইংল্যান্ডে চলে যান এবং পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। এত উচ্চশিক্ষিত হয়েও দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দকে নিজের গুরু বলে মনে করতেন এবং স্বামী বিবেকানন্দের বলে যাওয়া অনেক কথায় তিনি অনুসরণ করে চলতেন। ছোটবেলা থেকেই সুভাষচন্দ্র বসু প্রতিবাদী স্বভাবের ছিলেন। কোনো জায়গায় ব্রিটিশদের অত্যাচার দেখলে তাদেরকে তাদেরই ভাষায় জবাব দিতেন। তিনি যে কোনো উপায়ে ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। সুভাষচন্দ্র বসু ছিলেন অনেকটা চাণক্যের মতো এবং বিশ্বাস করতেন শত্রুর শত্রু আমার বন্ধু। এই জন্য তিনি জার্মানি এবং জাপানের সাথে হাত মেলান। তার মনে ছিল ভারতবাসীর জন্য অগাধ ভালোবাসা। নেতাজি চিত্তরঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু মনে করতেন। 1939 সালে সুভাষচন্দ্র বসু রাষ্ট্রীয় কংগ্রেসের অধ্যক্ষের পদের জন্য নির্বাচনে গান্ধীজির মনোনীত প্রার্থী সীতারামাইয়া পট্টভিকে হারিয়ে দেন। গান্ধীজি এই হারকে নিজের হার বলে মনে করেন এবং দুঃখ পান। নেতাজি এই কথাটি জানতে পেরে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল। নেতাজি মনে করেন এটাই সবথেকে উপযুক্ত সময় ইংরেজদের উপর আক্রমণ করে দেশ স্বাধীন করার। এই বিষয়ে সেই সময় যুব সমাজ তার সাথে একমত ছিল এবং তার সাথেই একই পথে চলার জন্য প্রস্তুতি শুরু করে, যার ফলস্বরূপ ব্রিটিশ সরকারের কাছে সুভাষচন্দ্র বসু চক্ষুশূল হয়ে ওঠেন এবং তারা তাকে কারাগারে বন্দী করেন। কারাগারে বন্দী থাকাকালীন 2 সপ্তাহ ধরে অন্ন জল গ্রহণ না করার জন্য তার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে। তার এই অবস্থা থেকে দেশের যুব সমাজ গর্জে উঠতে শুরু করেন এবং তার মুক্তির দাবি তোলেন। এজন্য ব্রিটিশ সরকার নেতাজিকে কলকাতার একটি বাড়িতে নজরবন্দি থাকার আদেশ দেন। 1941 সালে নেতাজি তার এক আত্মীয়র সহযোগিতায় সেখান থেকে পালিয়ে যান। সবথেকে প্রথমে তিনি বিহারে যান, তারপর পাকিস্তানের পেশোয়ারে, অতঃপর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া হয়ে জার্মানি এসে পৌঁছান। নেতাজির ভাই ছাড়া আর কেউ জানত না তিনি কোথায় গিয়েছেন। গান্ধীজি, নেহেরু, এমনকি ইংরেজরাও চিন্তিত ছিল। নেতাজি ছদ্মবেশ ধারণ করতে ওস্তাদ ছিলেন। ভারতবর্ষের বাইরে থেকেও তিনি একটি শক্তিশালী সেনা গঠন করেন, যা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত। কিন্তু কিভাবে তিনি এই আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? জার্মানিতে এসে নেতাজি হিটলারের সাথে দেখা করেন এবং তার কাছে সাহায্য প্রার্থনা করেন। হিটলার নেতাজি সুভাষচন্দ্র বসুকে সব রকম সাহায্য করার প্রতিশ্রুতি দেন। নেতাজি দেশের বাইরে থেকে আজাদ হিন্দ ফোর্স গঠন করা শুরু করেন। ইংরেজদের হয়ে যে সমস্ত ভারতীয় সৈন্যরা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করবার সময় জার্মানির যুদ্ধবন্দী অর্থাৎ প্রিজনার্স অফ ওয়্যার হয়েছিল, নেতাজি তাদের মুক্ত করেন এবং নিজের আজাদ হিন্দ ফৌজের যুক্ত করেন। এভাবে সারা বিশ্বে যত ভারতীয় যুদ্ধবন্দী ছিল, নেতাজি তাদের সবাইকে মুক্ত করে নিজের ফৌজে যুক্ত করেন। 55,000-এরও বেশি সৈন্য তৈরি করবার পর সিদ্ধান্ত নেন মানুষের সামনে আত্মপ্রকাশ করার। বার্লিনে নেতাজি রেডিও স্টেশনের মাধ্যমে সবার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করেন, আমি সুভাষ বলছি, আমি বেঁচে আছি। এই কথা শোনা মাত্র দেশবাসীর চোখে আনন্দ অশ্রু বইতে শুরু করে। আজাদ হিন্দ ফৌজ গঠনের পর এবার সময় ছিল ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, কিন্তু যেটা জার্মানির পক্ষে সম্ভব ছিল না।
এই জন্য সুভাষচন্দ্র বসু ভারতকে স্বাধীন করার জন্য ইংল্যান্ডের জাপানের সাথে হাত মেলান। জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী জেনারেল তোজো তাকে সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। 16 জুন 1943 জেনারেল তোজো জাপানি সংসদে ঘোষণা করেন, ভারতের স্বাধীনতার জন্য আমরা সব রকমভাবে তাদের সাহায্য করব। জাপানের পরিকল্পনা ছিল মায়ানমারের পূর্ব দিক থেকে ব্রিটিশদের ওপর আক্রমণ করা এবং আজাদ হিন্দ বাহিনীর সাথে যুক্ত হয়ে ইংরেজদের ভারত থেকে তাড়ানো। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ জাপানি সেনা ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করত, কিন্তু ভাগ্য বিমুখ ছিল। সেই বছর বর্ষা তাড়াতাড়ি আরম্ভ হয়, জাপানি সেনার ধীর গতিতে এগোতে থাকে। জুলাই 1944 জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বেশ কয়েকবার হারের সম্মুখীন হয়, যার জন্য জাপান সেই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ না করার সিদ্ধান্ত নেন। এই সময়টা সুভাষচন্দ্র বসুর জন্য খুবই কঠিন ছিল। তাছাড়া আজাদ হিন্দ বাহিনীর কাছে তখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত জনবল এবং যুদ্ধাস্ত্র ছিল না, যার জন্য সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সুভাষচন্দ্র বসু তৎকালীন ব্রহ্মদেশের রঙ্গুন শহরে ফিরে আসেন। 24 আগস্ট 1944 নেতাজি সুভাষচন্দ্র বসু রঙ্গুন রেডিও স্টেশন থেকে ঘোষণা করেন, ইম্পল সৈন্য কাজ করতে বিফল হয়েছে, কিন্তু তিনি দেশবাসীকে ইংরেজদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেন। সুভাষচন্দ্র বসুর এই আহ্বানে প্রথমে ব্রিটিশ ইন্ডিয়া নেভি এবং পরে ব্রিটিশ ইন্ডিয়ার সমস্ত ফোর্স ইংরেজদের বিরোধিতা শুরু করে। ব্রিটিশ কর্তৃপক্ষ ভারতীয় সৈন্যদের বিরোধিতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মকাণ্ডে প্রচণ্ড ভয় পান। ব্রিটিশ সরকার ভাবী জনসংগ্রাম অর্থাৎ সিভিল ওয়ারের গন্ধ পান এবং এই জন্য ব্রিটিশ সরকার খুব তাড়াতাড়ি ভারতকে স্বাধীন করার কথা ঘোষণা করেন। 1947 সালের গোড়ার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করে দেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতের শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। 1947 সালের 14 আগস্ট নতুন পাকিস্তান অধিরাজ্য জন্ম নেয়। করাচিতে মোহাম্মদ আলী জিন্নাহ এই রাষ্ট্রের প্রথম গভর্নর জেনারেল হিসাবে শপথ নেন। মধ্যরাত্রে অর্থাৎ 1947 সালের 15 আগস্ট সূচিত হলে জওহরলাল নেহেরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিভাষণটি প্রদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। ভারতীয় ইউনিয়নের জন্ম হয়। নতুন দিল্লিতে নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী রূপে কার্যভার গ্রহণ করেন। মাউন্ট ব্যাটেন হন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর যে বাঙালির হাত ধরে স্বাধীনতার দুর্গম পথে পাড়ি দিয়েছিল ভারতবাসী, যার গর্ব সমগ্র বাঙালি জাতির গর্ব, সেই কিংবদন্তি ও প্রবাদ পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করে কবি শ্যামল কুণ্ডু মহাশয় যে কবিতা লিখেছেন, তোমাকে দেখেছি, কণ্ঠ দিয়েছেন শ্রীমতী তমসা, সেই লেখা থেকেই প্রকাশ পাবে মহান বীরের কথা। শুনুন কবিতাটি। যারা তোমাকে মুছে দিতে চেয়েছিল তারাই মুছে যাবে একদিন, খসে যাবে তাদের মুখোশ। আগামী ভারতবর্ষ জানবে স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস। হে মহান বীর, যে ভারতবর্ষের স্বপ্ন তুমি এঁকেছিলে, এ কি সেই ভারতবর্ষ? ভেদাভেদ, দৈন্যতা, নিত্য জাতি দাঙ্গা, এর জন্যেই কি তুমি ঘর ছেড়ে পথকে আপন করেছিলে? শুধু ভারতবর্ষ নয়, তুমি চেয়েছিলে সমগ্র এশিয়ার মুক্তি। এই ভারতের জন্যেই কি তুমি বলেছিলে, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? তবে কেন এমন হলো জানতে চায় আজকের প্রজন্ম। কার নির্দেশে ফৌজি ব্যারাক থেকে তোমার ছবি সরানো হয়েছিল? কেন স্বাধীনতা সশস্ত্র লড়াইকে বানচাল করতে যুদ্ধরত আজাদ হিন্দ বাহিনীর খাদ্যের রসদ পাঠানো বন্ধ হয়েছিল? কেন 15 আগস্টের অব্যবহিত পরে সেই সংগ্রামী যোদ্ধাদের অভিনন্দিত না করে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল বিচারের প্রহসনে? কেন আত্মগোপন করতে হয়েছিল স্বাধীনতার বীর সংগ্রামী যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুকে? নেতাজি কি চেয়েছিলেন
এ খণ্ডিত দ্বিজাতি তত্ত্বের ভারতবর্ষ, এক ভাষা, এক সংস্কৃতি, তবু ধর্মের দোহাইয়ে লক্ষ লক্ষ নির্দোষী মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, রক্তের হোলি আর লুটতরাজের মধ্যে দিয়ে গঙ্গা, পদ্মা আর সিন্ধুর জল রক্তে রাঙিয়ে সৃষ্টি হলো উদ্বাস্তু রিফিউজি। আজও নিত্য লুটতরাজ, বর্ণ বৈষম্য, হীন প্রাদেশিকতা, ভাষায়, বর্ণে, ধর্মে আজও লাঞ্ছিত ভারত মাতা। তারই সন্তানের হাতে বিদেশি শক্তির হাত নয়, ক্ষমতায়নের চূড়ায় বসে আত্মবৈভবে রাজভোগ খাওয়াই আজ বেশিরভাগ রাজনেতাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। তবে দেশের সর্বস্তরে তোমার পথানুগামীরা নিভে যায়নি, সেই ভাবনায় অনুসারী। প্রদীপে প্রজ্বলিত আলোয় শপথ নিয়ে ছড়িয়ে দিতে হবে অন্ধকার সমাজের কোণ থেকে কোণে, ভেঙে ফেলতে হবে বিশৃঙ্খলার ভেদকারী সেই শিকল, যারা নতুন করে ভাঙতে চায় সহমর্মিতার এই ভারতবর্ষকে। দৃঢ়তায় তাদের বুঝিয়ে দিতে সমুদ্রের গভীরতার মতো যেমন এদেশের ভালোবাসা, দক্ষিণা সমীরণের মতো যেন এর উদারতা, ঠিক তেমনি হিমালয়ের মতো ইস্পাত কঠিন বলিষ্ঠতা এ ভারতবর্ষের একাত্মতায়। আঘাতকারী নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি আমরা ধর্ম, বর্ণ, ভাষায় ভিন্নতায় দীর্ণ না হয়ে মহান মানববীর নেতাজি সুভাষের স্বপ্নের ভারতবর্ষে এক জাতি হয়ে দৃঢ়তায় যেন সব অশুভ শক্তির জবাব দিতে পারি। আজ তোমাকেই বড় প্রয়োজন সুভাষচন্দ্র, ফিরে এসো, জেগে উঠে প্রতিটি ভারতবাসীর রক্তে ঝড় তোলো, পূর্ণ করো তোমার স্বপ্ন। আজও এই মাটির চড়াইয়ে উতরাইয়ে দগদগে ক্ষত, সেদিনের জ্বালানো আগুন আজও নেভেনি, মাঝে মাঝেই দাউ দাউ করে জ্বলে ওঠে। কখনো মন্দিরে, কখনো মসজিদে মরে নির্দোষী সাধারণ মানুষ।